ভারতের ইতিহাসে সব থেকে বড় চুক্তিটি করার দিকে এগিয়ে গেল ভারতবর্ষ, যার আনুমানিক মূল্য $20 বিলিয়ন, ভারতীয় টাকায় 1.6 লাখ crore রুপিস। অর্থাৎ নিঃসন্দেহে অনেক বড় চুক্তি। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই ফিফথ জেনারেশন ফাইটার জেট নিয়ে ভারতবর্ষের কাছে আরো দুটো দেশের অপশন কিন্তু খোলা ছিল। একটি আমেরিকা, যারা ভারতবর্ষকে F-35 ফাইটার জেট অফার করেছিল, এবং অন্যজন রাশিয়া, যারা ভারতবর্ষকে সুকোই 57 ফাইটার জেট অফার করেছিল। শুধুমাত্র ফাইটার জেট শুধু দেওয়া নয়, একাধিক ক্ষেত্রে ট্রান্সফার টেকনোলজিক্যাল একাধিক ইকুইপমেন্ট একে অপরকে আদান প্রদান করবে। এরকম অনেক অফারই কিন্তু আমেরিকা এবং রাশিয়ার পক্ষ থেকে ভারতবর্ষকে করা হয়েছিল। কিন্তু ভারতবর্ষ এই দুই দেশকে বাইপাস করে ফ্রান্সের সঙ্গে এই ঐতিহাসিক চুক্তিটি করতে চলেছে। আপাতত ঠিক হয়েছে আগামী 5 বছরের মধ্যে 110টি রাফায়েল তারা ভারতকে সরবরাহ করবে, এবং এই চুক্তিতে এমন অনেক বিষয় আছে যা শুনলে আপনারাও চমকে যেতে পারেন। তবে এই চুক্তি কেন হঠাৎ করে ভারতবর্ষ করলো, এ বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন, এর পিছনে কোন ডিপ্লোম্যাসি লুকিয়ে আছে, এবং ভারতবর্ষ আন্তর্জাতিক স্তরকে ঠিক কি কি বার্তা দিতে চলেছে, তা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। সালটা 2015 কিংবা 16। ভারতবর্ষের যে আর্মি সেকশন আছে তারা এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল সেবার। তারা বলেছিল ভারতবর্ষের এই ইন্ডিয়ান এয়ারফোর্স এই সেকশনে 114টি ফাইটার জেট তারা ইনক্লুড করতে চায়, এবং যার আনুমানিক বাজেট ঠিক হয়েছিল $118 বিলিয়ন। পরবর্তীকালে জানা যায় এটি বিশ্বের অন্যতম বড় মিলিটারি প্রোগ্রাম হিসাবে ভারতবর্ষ কিন্তু লঞ্চ করেছিল 2015 এবং 16-তে। ইন্ডিয়ান এয়ারফোর্স এর জন্য একটি RFI কিন্তু লঞ্চ করে। RFI মানে কি? রিকোয়েস্ট ফর ইনফরমেশন। তারা ভারত সরকারের কাছে পাঠায়, এবং ভারত সরকার কিন্তু এই পুরো বিষয়টায় একটি টেন্ডার অর্গানাইজ করার দিকে এগোয়। অর্থাৎ গোটা বিশ্ব বুঝতে পারে ভারত কিন্তু বড় সড়ো কিছু একটা পরিকল্পনা করছে। ভারতের সামরিক বাজেট আগের থেকে অনেকটা বেড়ে গেছে, এবং ভারত সরকার ফিফথ জেনারেশন ফাইটার জেটের দিকে এগোলো। একের পর এক কোম্পানি এরপরে ভারতের পায়ে ড্রাইভ দিয়ে দেয়। লকেড মার্টিন বলুন, বোয়িং বলুন, দাসল্ট বলুন, একের পর এক কোম্পানি টেন্ডার জমা দিতে শুরু করে ভারতবর্ষকে। তবে পরবর্তীকালে এই প্রসেসটা একটু ডিলে হয়ে যায়, কারণ এই জটিলতায় ভারত সরকার কোনো সিদ্ধান্তে আসতে পারে না। পরবর্তীকালে ইন্ডিয়ান এয়ারফোর্স ভারত সরকারকে কিছু সাজেশন দেয়। তখন বোঝা দেওয়া হয় যে আমাদের শুধুমাত্র এই ফাইটার জেট কিনলেই হবে না, আমাদের এমন একটা দেশকে নির্বাচন করতে হবে যারা আমাদেরকে 100% টেকনোলজি ট্রান্সফার করবে। এবং আর এক পক্ষ বলে যে এত টাকা খরচ করে আমরা অন্য দেশ থেকে না কিনে যদি ওই টাকাটা ভারতবর্ষের ডিআরডি তো বা হ্যালে যদি ইনভেস্ট করা যায়, তাহলে আমরা ফিফথ জেনারেশন ফাইটার জেট নিজেরাই তৈরি করতে পারি। এবং এই 2027-এ যে অ্যামকা প্রজেক্ট আসছে ভারতের ফিফথ জেনারেশন ফাইটার জেট, সেখানে বিপুল পরিমাণে বিনিয়োগ করার একটা রাস্তা খুলে যেতে পারে। পরবর্তীকালে ভারত সরকার এই পুরো বিষয়টিকে বাইপাস করে সিদ্ধান্ত নেয় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যারা চুক্তি করতে চাইবে তাদের সঙ্গেই ভারত সরকার এই ফিফথ জেনারেশন ফাইটার জেট নিয়ে আপাতত এগোবে। এবং 2027 সালে যখন ভারত নিজস্ব ফিফথ জেনারেশন ফাইটার জেট বাজারে নিয়ে আসবে, তার আগে অবধি এমন আমাদের সামরিক শক্তি করে রাখতে হবে যেন প্রতিপক্ষ বা বিশ্বের অন্য কোনো দেশ ভারতকে দুর্বল না ভাবে। কিছু ক্ষেত্রে তার জন্যই ফ্রান্সের সঙ্গে এই ধরনের ঐতিহাসিক চুক্তি, যেখানে ফ্রান্স রাফায়েল 110টি ভারতবর্ষকে দেবে, এবং এই চুক্তির পরিমাণ 1.6 লাখ crore রুপিস। আনুমানিক যার ডলারে যদি মূল্য দেখেন তাহলে $20 বিলিয়ন। এখানে আরো অনেক প্রশ্ন কিন্তু উঠে আসে। কিছুদিন আগেই ভারতবর্ষ অলরেডি 26টি রাফায়েল মেরিন এয়ারক্রাফট ফ্রান্সের থেকেই কিন্তু কিনেছিল। ভারতবর্ষ ফ্রান্সকে অফার করেছিল রাফায়েল তোমাদের থেকে আমরা নিতে পারি, আমাদের অলরেডি আমেরিকার অফার আছে, আমাদের অলরেডি রাশিয়ার অফার আছে, আমরা কেন রাশিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জায়গায় যাব? বিশ্বাসঘাতকতা যদি নাও হয়, একটা পার্টনারশিপ আমরা কেন ব্রেক করব? আমরা তো বিভিন্ন প্রোডাক্ট ওদের থেকেই কিনি। তখন ফ্রান্স বলে আপনাদের শর্তে আমরা রাজি। অর্থাৎ এই পুরো চুক্তিটাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হবে। অর্থাৎ এই ধরনের কোম্পানি ফ্রান্সের এয়ারফোর্সকে যে টাকায় একটি রাফায়েল বিক্রি করে, আমরা কিন্তু সেই টাকাতেই ভারতবর্ষকে বিক্রি করতে রাজি আছি, এবং পুরো বিষয়টি নির্দিষ্ট টাইমলাইন মেনেই আমরা সম্পূর্ণ করব। আর এই টাইমলাইনের প্রসঙ্গ যখন আসে, তখন কিন্তু আমেরিকা ফ্রান্সের কাছে মিনিমাম 5টি গোল খেয়ে যায় ভারতের প্রেক্ষাপট দিকে যদি আপনারা বিচার করেন তাহলে। এবার প্রশ্ন হলো রাফায়েল কেন?
আমেরিকার কথা নয় আমরা মানলাম, আমেরিকাকে ভারত সরকার দিনের পর দিন টাকা দিয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রেই তারা ঠিকঠাক সময় ডেলিভারি করতে পারেনি। কিছুদিন আগে আপনারা জানেন ভারতের পক্ষ থেকে কড়া স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছিল টাকা যখন নিয়েছেন মাল দিন, আর ডেডলাইন পেরিয়ে যাচ্ছে। কাবেরী যে হেলিকপ্টার আছে তার আপনারা ডেডলাইন মিট করতে পারেননি, একের পর এক ডেডলাইন ফেল করেছেন এবং আমাদের সামরিক শক্তি এতে কিন্তু এফেক্টেড হচ্ছে। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে ভারতের কিন্তু বলার মতো কিছু ছিল না। রাশিয়া কিন্তু ভারতবর্ষকে ফুল টেকনোলজি ট্রান্সফারে রাজি হয়েছিল, এমনকি তারা বলেছিল ভারতবর্ষের একটি কোম্পানি এস্টাবলিশ করবে। কিন্তু এখানেও ইন্ডিয়ান এয়ারফোর্স ভারত সরকারকে নির্দিষ্ট কিছু কথাবার্তা বলেন। আপনারা জানেন ভারত সরকারের যে ইন্ডিয়ান এয়ারফোর্স আছে তারা অলরেডি রাফায়েল কিন্তু এর আগে ব্যবহার করেছে। তার জন্যই ভারতের যে এয়ারফোর্স আছে তাদের পক্ষ থেকে মেনলি 4টে কারণ বলা হয় এই ধরনের রাফায়েলের ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার ইতিমধ্যেই ভারতে আছে, কারণ অলরেডি আমরা ব্যবহার করে নিয়েছি এটা। ফলে আমরা যদি নতুন কোনো সুকোই 57 এর মতো এয়ার জেট কিনি তাহলে আমাদের ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, যা এই সময়ে একটি সময় সাপেক্ষ হতে পারে। পরবর্তীকালে বলা হয় আমাদের কাছে ট্রেনিং প্রোটোকল আছে, অলরেডি রাফায়েল ট্রেনিং আমরা করি, ফলে ট্রেনিং প্রোটোকল আছে। এবং বলা হয় মেনটেনেন্স ফেসিলিটি আমাদের কাছে ইতিমধ্যেই আছে, কারণ আমরা রাফায়েল কিন্তু অলরেডি ব্যবহার করেছি এবং রাফায়েলকে সামলানোর জন্য এক্সিস্টিং ক্যাপাবিলিটি ইন্ডিয়ান এয়ারফোর্সের বর্তমানে আছে। অর্থাৎ তারা ভারতবর্ষকে সাজেস্ট করে যদি সুকোই 57 আপনারা এই মুহূর্তে আনেন তাহলে অনেক কিছু নতুনত্ব ইন্ডিয়ান এয়ারফোর্সে আনতে হবে, যা এই সময় একটুখানি ডিফিকাল্ট হতে পারে, সময় সাপেক্ষ হতে পারে। এবং তারপরেই ভারত সরকার বুঝে যায় যে কোথাও না কোথাও গিয়ে রাফায়েল এই চুক্তি কিন্তু করতে হবে। এক্ষেত্রে সমস্যা হলো একটা বিষয়, ফ্রান্স এখানে ভারতকে কথা দিয়েছে তারা 100% টেকনোলজি ট্রান্সফার করবে। অর্থাৎ তারা ফ্রান্সের কোম্পানি যারা আছে যারা এটা তৈরি করে ডাসাল্ট, তারা ভারতবর্ষকে এই পুরো জেটটির ফাইটার জেটটির টেকনোলজি ভারতবর্ষের হাতে তুলে দেবে। এক্ষেত্রে ভারত সরকার একটি অফার দেয়। অলরেডি ভারতের একটি কোম্পানি আছে, সেই কোম্পানির নাম হলো DRAL, অর্থাৎ ডাসাল্ট রিলায়েন্স এরোস্পেস লিমিটেড। এখানে ভারত সরকার সরাসরি বলেন যে ডাসাল্ট এভিয়েশন যারা এই ধরনের ফাইটার জেট তৈরি করে তারা যেন এই কোম্পানিটি ওভারটেক করে, এবং যদি এই DRAL এই কোম্পানিটি ডাসাল্ট এভিয়েশনের হাতে চলে যায় তাহলে এই কোম্পানি মারফত তারা ভারতে এই ধরনের ফাইটার জেটের যে কম্পোনেন্ট তারা তৈরি করতে পারবে। অর্থাৎ শুধুমাত্র ফাইটার জেট তারা শুধুমাত্র ভারতকে সেটা দিচ্ছে না, এখানে কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার, কোম্পানির মালিকানা বদল এবং সব মিলিয়ে এক বৃহত্তর কর্মযজ্ঞ কমপ্লিট করতে পারলো কিন্তু ভারতবর্ষ। এবং এর পুরো বিষয়টা এর জন্যই করা সম্ভব হলো কারণ ভারতবর্ষকে ফ্রান্স কথা দিয়েছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড বজায় থাকবে এবং নির্দিষ্ট টাইম লাইন তারা মিট করবে, যা আমেরিকা পারেনি। এবং এই ধরনের কোম্পানিকে নিজেদের দখলে নিয়ে তারা কথা দিয়েছে প্রতি 2 মাসে একটি করে রাফায়েল এবং 110টি রাফায়েল তারা পরবর্তী 5 বছরের মধ্যে ভারতকে ডেলিভার করতে পারবে। এবং তারা এটাও কথা দিয়েছে এক্ষেত্রে কোনোভাবেই ভারতের যে ডিফেন্স পলিসি আছে যা নিয়ে আমেরিকার সব থেকে বেশি অবজেকশন ছিল তা বদল তারা করবে না। অর্থাৎ এই রাফায়েল তৈরি করতে যে কম্পোনেন্ট প্রয়োজন তারা ভারতের কোম্পানি যেমন L&T, মহিন্দ্রা, কল্যাণী এবং গোদরেজের থেকেই কিনবে। অর্থাৎ সব মিলিয়ে আমেরিকাকে টেক্কা দিল ফ্রান্স এবং ফ্রান্সকে ভরসা করলো ভারতবর্ষ। কিন্তু হঠাৎ করে এই রাফায়েল কেনা কেন? বার্তাটা খুব স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্প যেভাবে মাথায় বন্দুক রেখে আমাদেরকে ট্রেড চুক্তি করতে বাধ্য করছিলেন, এটা ডোনাল্ড ট্রাম্পকেও এটা বুঝিয়ে দেওয়া যে শুধুমাত্র আমেরিকাই শেষ কথা এই বিশ্বের নয়, ভারতবর্ষও কিন্তু ডিসিশন নিতে পারে এবং এমন একটি ডিসিশন যা আমেরিকাকেও কিন্তু বিপাকে ফেলতে পারে। অর্থাৎ নিখুঁত ডিপ্লোম্যাটিক পলিসি। অজিত দেওয়াল যখন সেপ্টেম্বর অক্টোবরে ফ্রান্সে গেছিলেন ঠিক তখনই গিয়ে কিন্তু এই চুক্তির খসড়াটা প্রাথমিকভাবে বানিয়ে নিয়েছিলেন এবং রাফায়েলের দাম কমাতে তিনি বাধ্য করেছিলেন এবং তারা বুঝিয়ে দিয়েছিলেন ফ্রান্সের সঙ্গেও লং টার্মে ভারতবর্ষ কিন্তু চুক্তি করতে চায়। এমন একটা সময় ভারত এই চুক্তি করলো যখন এই ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ আমেরিকার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ ভারতবর্ষের সাথে আমেরিকার ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে, ভারতবর্ষের সঙ্গে পুতিনের অত্যন্ত ভালো সম্পর্ক মেনটেন করা হচ্ছে, চায়না ভারতবর্ষের মার্কেটটাকে পেতে ঝাঁপিয়ে পড়েছে, চায়নার বিকল্প হিসাবে ইউরোপীয় ইউনিয়ন ভারতকে ব্যাক করছে এবং ভারত ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশের সঙ্গে চুক্তি করে যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে প্রেসার ট্যাকটিক্স, নিখুঁত ডিপ্লোম্যাটিক গেম এবং রাফায়েল চুক্তি ভারতের ঐতিহাসিক এক চুক্তি,
যা আন্তর্জাতিক স্তরে আলোড়ন ফেলে দিয়েছে। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন।